কখনো কি আপনার এমন লেগেছে যে আপনার মন সব সময় কিছু না কিছু ভাবছে, অথচ কোনো চিন্তাই আপনাকে শান্তি দিচ্ছে না? ভিড়ের মধ্যে থেকেও একা লাগছে, আর একা থাকলে আপনার মন এমন সব কথা ভাবে যা আপনাকে ক্লান্ত করে দেয়। সকালে উঠেই মোবাইল, রাতে ঘুমানোর আগেও মোবাইল। আপনার মনের যেন প্রতি মিনিটে কিছু না কিছু স্টিমিউলেট, ডিস্ট্র্যাকশন, স্কেপের দরকার। আর যখন মন এটা পায় না, তখন ভেতর থেকে একটা অস্থিরতা আসে, যেন আপনি নিজের কাছ থেকেই পালাতে চাইছেন। আসলে আজ আমাদের সবচেয়ে বড় রোগ কোনো ভাইরাস নয়, বরং সেই টক্সিক থটস যা প্রতিদিন আমাদের ভেতরে বাড়ছে। আমরা নিজেরাই নিজেদের চিন্তার প্রিজনার হয়ে গেছি। প্রতিটি রিগ্রেট, প্রতিটি গিল্ট, প্রতিটি ছোট কম্প্যারিজন নীরবে আমাদের এনার্জি শুষে নিচ্ছে। কোনো কথা মন ছুঁয়ে যায় না, কোনো আনন্দ টেকে না, আর মন প্রতিটি ছোট বিষয়ে ওভার রিয়্যাক্ট করে। কেন? কারণ আমাদের মস্তিষ্কের ডিটক্স দরকার, বডির নয়, ফোনের নয়, বরং মাইন্ডের ডিটক্স। এই সত্যি সামনে নিয়ে আসে সিডম্যান হর্নেটের বই ডিটক্স ইয়োর মাইন্ড। এই বইটি শুধু মোটিভেশন দেয় না, বরং শেখায় কিভাবে আপনার টক্সিক থটসকে চিনবেন, ধীরে ধীরে সেগুলোকে পরিষ্কার করবেন এবং আপনার মনকে আবার ক্লিয়ার, ফোকাসড এবং পিসফুল করে তুলবেন। এই ভিডিওতে আমরা এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 8টি অধ্যায় গভীরভাবে বুঝব। প্রতিটি অধ্যায় এক এক ধরনের মানসিক সমস্যার সমাধান দেবে। ওভারথিংকিং, অতীতের গিল্ট, কম্প্যারিজন বা জাজমেন্টের ভয়, সব কিছুর সমাধান পাবেন। প্রতিটি উদাহরণ নতুন হবে, প্রতিটি টিপস প্র্যাকটিক্যাল হবে এবং প্রতিটি কথা মন ও মস্তিষ্ককে ছুঁয়ে যাবে। চলুন শুরু করা যাক নিজের মনকে ভেতর থেকে পরিষ্কার করার সেই যাত্রা যার আপনার সবচেয়ে বেশি প্রয়োজন। অধ্যায় 1, ওভারথিংকিং এভরিডে, হিয়ার্স হোয়াই। কখনো কি আপনি এমন অনুভব করেছেন যে আপনি সব সময় কিছু না কিছু ভাবছেন এবং সেই চিন্তা কখনোই থামছে না? সকালে উঠেই আপনার মস্তিষ্ক দৌড়াতে শুরু করে। আজ কি করতে হবে? গতকাল কি ভুল হয়েছে? লোকে কি ভাবছে? আমি কি যথেষ্ট ভালো? কখনো কি আপনার এমন লেগেছে যে আপনার মন সব সময় কিছু না কিছু ভাবছে, অথচ কোনো চিন্তাই আপনাকে শান্তি দিচ্ছে না? ভিড়ের মধ্যে থেকেও একা লাগছে, আর একা থাকলে আপনার মন এমন সব কথা ভাবে যা আপনাকে ক্লান্ত করে দেয়। সকালে উঠেই মোবাইল, রাতে ঘুমানোর আগেও মোবাইল। আপনার মনের যেন প্রতি মিনিটে কিছু না কিছু স্টিমিউলেট, ডিস্ট্র্যাকশন, স্কেপের দরকার। আর যখন মন এটা পায় না, তখন ভেতর থেকে একটা অস্থিরতা আসে, যেন আপনি নিজের কাছ থেকেই পালাতে চাইছেন। আসলে আজ আমাদের সবচেয়ে বড় রোগ কোনো ভাইরাস নয়, বরং সেই টক্সিক থটস যা প্রতিদিন আমাদের ভেতরে বাড়ছে। আমরা নিজেরাই নিজেদের চিন্তার প্রিজনার হয়ে গেছি। প্রতিটি রিগ্রেট, প্রতিটি গিল্ট, প্রতিটি ছোট কম্প্যারিজন নীরবে আমাদের এনার্জি শুষে নিচ্ছে। কোনো কথা মন ছুঁয়ে যায় না, কোনো আনন্দ টেকে না, আর মন প্রতিটি ছোট বিষয়ে ওভার রিয়্যাক্ট করে। কেন? কারণ আমাদের মস্তিষ্কের ডিটক্স দরকার, বডির নয়, ফোনের নয়, বরং মাইন্ডের ডিটক্স। এই সত্যি সামনে নিয়ে আসে সিডম্যান হর্নেটের বই ডিটক্স ইয়োর মাইন্ড। এই বইটি শুধু মোটিভেশন দেয় না, বরং শেখায় কিভাবে আপনার টক্সিক থটসকে চিনবেন, ধীরে ধীরে সেগুলোকে পরিষ্কার করবেন এবং আপনার মনকে আবার ক্লিয়ার, ফোকাসড এবং পিসফুল করে তুলবেন। এই ভিডিওতে আমরা এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 8টি অধ্যায় গভীরভাবে বুঝব। প্রতিটি অধ্যায় এক এক ধরনের মানসিক সমস্যার সমাধান দেবে। ওভারথিংকিং, অতীতের গিল্ট, কম্প্যারিজন বা জাজমেন্টের ভয়, সব কিছুর সমাধান পাবেন। প্রতিটি উদাহরণ নতুন হবে, প্রতিটি টিপস প্র্যাকটিক্যাল হবে এবং প্রতিটি কথা মন ও মস্তিষ্ককে ছুঁয়ে যাবে। চলুন শুরু করা যাক নিজের মনকে ভেতর থেকে পরিষ্কার করার সেই যাত্রা যার আপনার সবচেয়ে বেশি প্রয়োজন। অধ্যায় 1, ওভারথিংকিং এভরিডে, হিয়ার্স হোয়াই। কখনো কি আপনি এমন অনুভব করেছেন যে আপনি সব সময় কিছু না কিছু ভাবছেন এবং সেই চিন্তা কখনোই থামছে না? সকালে উঠেই আপনার মস্তিষ্ক দৌড়াতে শুরু করে। আজ কি করতে হবে? গতকাল কি ভুল হয়েছে? লোকে কি ভাবছে? আমি কি যথেষ্ট ভালো? প্রতিটি বিষয় অ্যানালাইজ করা, প্রতিটি বিষয়ে অর্থ খোঁজা, এটাই ওভারথিংকিং। আর সিডম্যান হর্নেট এই অধ্যায়ে বলছেন যে এই চিন্তার ওভারলোড আমাদের মেন্টাল ডিটক্সের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এই অধ্যায়টি একটা খুব সাধারণ অবজারভেশন দিয়ে শুরু হয়। যখন মন বেশি ভাবে, তখন ক্ল্যারিটি কমে যায়। ওভারথিংকিং কোনো লজিক্যাল প্রসেস নয়, এটি ইমোশনাল ওভারড্রাইভ। যখন আমরা আমাদের অতীত নিয়ে ভাবি, তখন গিল্ট আসে, ভবিষ্যৎ নিয়ে ভাবি, তখন ফিয়ার আসে,
আর যখন দুটোই একসাথে হয় তখন আজকের শান্তি হারিয়ে যায়। লেখক বলেন, বেশি চিন্তা করা প্রায়শই প্রোডাক্টিভ মনে হয়, কিন্তু এটাই উন্নতির সবচেয়ে বড় শত্রু। মানে, আপনার মনে হতে পারে যে আপনি কোনো ইন্টেলিজেন্ট কাজ করছেন, কিন্তু আপনি আসলে একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছেন। কেন এটি বোঝা জরুরি? কারণ ওভারথিংকিং নীরবে আপনার জীবনের প্রতিটি অংশ নষ্ট করে দিচ্ছে। আপনি সিদ্ধান্ত নিতে পারেন না, আপনি অ্যাকশন নিতে পারেন না, আর সবচেয়ে বিপজ্জনক হলো আপনি নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। এটি আপনাকে কনফিউজড করে, অ্যাংশাস করে এবং আপনাকে নিজের ওপর বিশ্বাস করতে শেখায় না। ওভারথিংকিং এতটাই ধীরে কাজ করা বিষ যে আপনি টেরও পান না, আর আপনার এনার্জি, সেলফ বিলিফ এবং শান্তি গায়েব হয়ে যায়। নিশা নামে একটা মেয়ে আছে। সে প্রতিদিন সকালে উঠে প্রথমে হোয়াটসঅ্যাপ খোলে, তারপর ইনস্টাগ্রাম, আর তারপর তার মনে একটা রেস শুরু হয় যে আমার মতো দেখতে মেয়েটা তো ইনফ্লুয়েন্সার হয়ে গেছে, আমি তো এখনও কিছু অর্জন করিনি, আমি কি পিছিয়ে পড়েছি? সারা দিন সে যাই করুক না কেন, এই চিন্তাগুলো তার পিছু ছাড়ে না। এমনকি যখন সে ঘুমায় তখনও তার মস্তিষ্কে সেই কম্প্যারিজন, সেই গিল্ট, সেই প্রশ্নগুলো চলতে থাকে। এখানে আসল শত্রু আর কেউ নয়, তার নিজের মস্তিষ্ক, যা প্রতি মুহূর্তে তাকে তার নিজের সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দেয়। সেটান হর্নেট বলেন, তোমার চিন্তাগুলো সত্য নয়, সেগুলো কেবল মনের কোলাহল। মানে, আপনার মনে যা চলছে তা বাস্তব নয়, কেবল একটি রিয়াকশন। ওভারথিংকিং আপনাকে একটা ভুয়া জগতে নিয়ে যায়, যেখানে সব কিছু ভুল মনে হয় আর কিছুই পরিষ্কার থাকে না। তিনি বলেন, ওভারথিংকিং তখন হয় যখন মন ইমোশনাল পেইন প্রসেস করার উপায় জানে না। তখন সে অ্যানালিসিসের ইলিউশন তৈরি করে, যা মনে করিয়ে দেয় যে আপনি কন্ট্রোলে আছেন, যখন আসলে আপনি হারিয়ে গেছেন। কি করা উচিত এবং কি করা নয়? বই অনুযায়ী কি করা উচিত নয়: প্রতিটি ইমোশনকে কাটাছেড়া করা বন্ধ করুন। আমার এমন কেন লাগছে? এই প্রশ্ন বারবার করলে ইমোশন প্রসেস হয় না, উল্টে বেড়ে যায়। প্রতিটি সিচুয়েশন কন্ট্রোল করার চেষ্টা করবেন না। জীবনে সব কিছু আপনার কন্ট্রোলে থাকে না, আর থাকারও দরকার নেই। ডিস্ট্র্যাকশনস থেকে পালাবেন না। সোশ্যাল মিডিয়া বা কনস্ট্যান্ট বিজি থাকা, এগুলো এসকেপ সলিউশন নয়। কি করা উচিত? মাইন্ড ডাম্প প্রতি রাতে করুন। একটি নোটবুক নিয়ে দিনের সব চিন্তা তাতে লিখে ফেলুন। কোনো গ্রামার নেই, কোনো লজিক নেই, শুধু লিখুন। এতে মন হালকা হয়। 10 মিনিটের চিন্তার জোন রাখুন। দিনের মাত্র 10 মিনিট এমন রাখুন যেখানে আপনি ভাবতে পারেন। এরপর চিন্তা বন্ধ করে অ্যাকশন নিন। সেলফ টক পরিবর্তন করুন। আমি কিছু করতে পারবো না, এর বদলে বলুন, আমি ধীরে ধীরে ইমপ্রুভ করছি। সাইলেন্ট ওয়াকের অভ্যাস করে তুলুন। প্রতিদিন 10 মিনিট ফোন ছাড়া হাঁটুন। এতে মস্তিষ্ক রিসেট হয় এবং ক্ল্যারিটি আসে। ডিটক্স ইওর মাইন্ড এই অধ্যায়ের মাধ্যমে আমাদের একটা খুব বড় কথা শেখায়। ওভারথিংকিং কোনো সুপার পাওয়ার নয়, এটি একটি ট্র্যাপ। আর যতক্ষণ না আপনি এটা থেকে বেরিয়ে আসছেন, ততক্ষণ আপনি কোনো ক্ল্যারিটি, কোনো ফোকাস এবং কোনো ইমোশনাল পিস পেতে পারবেন না। এই অধ্যায় কি এক প্রকার মনের ডিটক্সের শুরু, যেখানে প্রথম পদক্ষেপ হল মনের কণ্ঠস্বর থেকে দূরত্ব তৈরি করা এবং হৃদয়ের কণ্ঠস্বর শোনা। অধ্যায় 2, ইয়োর মাইন্ড ওয়ন্ট শাট আপ ফর দিস। কখনো কি আপনি ভেবে দেখেছেন যে আপনি ক্লান্ত হলেও আপনার মস্তিষ্ক চুপ থাকে না? আপনি একা বসেন, কিন্তু আপনার মন ভেতরে ভেতরে কিছু বলতে থাকে। তুমি কখনোই কিছু বড় করতে পারবে না, তোমার ভেতরে কনসিস্টেন্সি নেই। লোকেরা তোমাকে সিরিয়াস ভাবে না, এই কণ্ঠস্বরগুলো বাইরে আসে না, কিন্তু এরাই সবচেয়ে বেশি ক্ষতি করে। আর এটাই হলো আসল মেন্টাল পলিউশন, যা থেকে ডিটক্স ইওর মাইন্ড বইটি আমাদের বাঁচার উপায় বলে। এই অধ্যায়টি একটি সত্য দিয়ে শুরু হয়। প্রতিটি মানুষের মস্তিষ্কে একজন ইনার ক্রিটিক বসে থাকে, যে সব সময় কিছু না কিছু ভুল কথা বলতে থাকে। এই ভয়েস কখনোই মোটিভেট করে না, এটি শুধু ক্রিটিসাইজ করে, ভয় দেখায় এবং আপনাকে নিজের উপর সন্দেহ করতে শেখায়। লেখক বলেন, এই কণ্ঠস্বরগুলো আমাদের কন্ডিশনিং থেকে আসে। স্কুল, বাবা মা, সমাজ, যেখানে আমরা বারবার শুনেছি পারফেক্ট হও, ভুল করো না, তোমার দ্বারা হবে না। ধীরে ধীরে সেই কণ্ঠস্বরগুলো আমাদের ভেতরের ডিফল্ট সাউন্ড ট্র্যাক হয়ে যায় এবং আমরা নিজেকে বোঝানোর বদলে নিজের সাথে লড়াই করতে থাকি। কেন এটি বোঝা গুরুত্বপূর্ণ? কারণ যখন আপনার মনই আপনার বিরুদ্ধে চলে যায়, তখন বাইরের দুনিয়া আপনার কিছুই ক্ষতি করতে পারে না। আপনি নিজেই নিজের সবচেয়ে বড় বাধা হয়ে যান। এই নেগেটিভ সেলফ টক আপনার এনার্জি খেয়ে ফেলে, মোটিভেশন মেরে ফেলে, আর সবচেয়ে বিপজ্জনক হলো আপনাকে নিজের ওপর বিশ্বাস করতে শেখায় না। ইনার নয়েজ হলো সেই ইনভিজিবল এনিমি যা আপনাকে প্রতিদিন নিচে নামায়, কোনো প্রকাশ ছাড়া। মেলুন আয়ানকে, যে সব কিছুতে পারফেক্ট হতে চাইত,
যখন সে জিমে গেল তার শরীর দেখে বলল, আমি কখনোই ফিট হতে পারবো না। যখন সে পাবলিক স্পিকিংয়ের প্র্যাকটিস করল তার মন বলল, তুমি উপহাসের পাত্র হবে। আর যখন সে ইউটিউবে প্রথম ভিডিও তৈরি করল তখন নিজেই বলল, কার কি আসে যায়। তার মস্তিষ্ক তাকে কখনোই এগিয়ে যেতে দিত না, কারণ তার চিন্তা, আত্মসন্দেহ এবং সমালোচনা দিয়ে তৈরি ছিল। এটাই হাজার হাজার মানুষের গল্প, যারা বাইরে থেকে কনফিডেন্ট দেখায় কিন্তু ভেতরে ভেতরে ভেঙে থাকে। সিডম্যান হর্নেট বলেন, তোমার মন একটি গল্পকথক, সত্য বলার কেউ নয়। মানে আপনি ভেতরে যা কিছু শুনছেন তা সত্য নয়, সেটি কেবল একটি পুরনো ক্যাসেট যা বারবার বাজছে। লেখক বলেন যে ইনার নয়েজ একটি হ্যাবিচুয়াল প্যাটার্ন, আর এটাকে চুপ করানোর জন্য আপনাকে চিন্তার বিরুদ্ধে চিন্তা করতে হবে না, বরং চিন্তাকে অবজার্ভ করতে শিখতে হবে, কোনো রিয়াকশন ছাড়া। কি করা উচিত এবং কি করা উচিত নয়। বই অনুযায়ী কি করা উচিত নয়, প্রতিটি নেগেটিভ থটের সাথে লড়াই করবেন না। আমার এমন কেন লাগছে জিজ্ঞেস করা বন্ধ করুন। প্রতিটি থটকে ঠিক করা জরুরি নয়। মস্তিষ্ককে জোর করে সাইলেন্স করানোর চেষ্টা করবেন না। যত আটকাবেন তত মস্তিষ্ক দৌড়াবে। নিজেকে বারবার জাজ করবেন না, আমি এমন কেন। এর বদলে জিজ্ঞেস করুন, আমি নিজের সাথে কিভাবে কথা বলতে পারি। কি করা উচিত? মাইন্ড অবজারভেশন প্র্যাকটিস করুন। প্রতিদিন 5 মিনিট চুপ করে বসুন। কোনো মিউজিক নেই, কোনো ডিস্ট্র্যাকশন নেই, শুধু আপনার মন যা ভাবছে তা অবজার্ভ করুন, যেন একটা সিনেমা চলছে। ধীরে ধীরে মন নিজেই শান্ত হতে শুরু করবে। নেগেটিভ ভয়েসের নাম দিন। আপনার ইনার ক্রিটিকের একটা নাম দিন, যেমন ওল্ড জাজ। আর যখন সে কথা বলে তখন ভেতরে ভেতরে বলুন, থ্যাঙ্কস ফর শেয়ারিং জাজ, নাও বি কোয়াইট। লাভিং সেলফ টকের অভ্যাস গড়ে তুলুন। যখন মন বলে তুমি অকেজো, আপনি বলুন, আমি প্রগ্রেস করছি, আমি শিখছি, আমি বাড়ছি। নাইট টাইম অডিও ডিটক্স। ঘুমানোর আগে পজিটিভ অ্যাফার্মেশনস বা কালমিং মিউজিক শুনুন। এতে সাবকনশিয়াস মাইন্ড রিওয়ার হয়। ডিটক্স ইয়োর মাইন্ড এটি শেখায় যে মনের কণ্ঠস্বরকে মিউট করা জরুরি নয়, তাকে বোঝা জরুরি। ইনার ক্রিটিককে জবাব দেওয়া জরুরি নয়, তাকে চেনা এবং দূরত্ব তৈরি করা জরুরি। যখন আপনি নিজের সাথে বন্ধুত্ব করতে শিখে যান তখন আপনার মন আপনার বিরুদ্ধে নয়, আপনার সাথে কাজ করতে শুরু করে। আর এটাই হলো মেন্টাল ফ্রিডমের আসল শুরু। অধ্যায় 3, স্টিল স্টাক ইন দ্য পাস্ট, লেট ইট গো। এই অধ্যায়টি একটি তিক্ত সত্য দিয়ে শুরু হয়। অনেক মানুষ এগিয়ে যেতে চায়, কিন্তু তাদের পায়ে তাদেরই অতীতের শেকড় বাঁধা আছে। যে মুহূর্তগুলো চলে গেছে, যে ভুলগুলো এখন আর সংশোধন করা যায় না, যে সম্পর্কগুলো আর ফিরে আসবে না, তবু আমাদের মন বারবার সেই মুহূর্তগুলোতে ফিরে যায়। যদি সেই সময় আমি এমনটা করতাম, যদি আমি সেই ভুলটা না করতাম, তাহলে আজ আমার জীবন অন্যরকম হতো। কেন আমি সেই মানুষটিকে চলে যেতে দিলাম? আর এই ইমোশনাল ব্যাগেজ আমাদের প্রতিদিন ধীর করে দেয়। আজ আপনি যতই পরিশ্রম করুন না কেন, যদি অতীতের গিল্ট সাথে থাকে তাহলে মন কখনোই মুক্ত হতে পারবে না। কেন এটি বোঝা গুরুত্বপূর্ণ? কারণ যতক্ষণ না আমরা আমাদের অতীতের সাথে শান্তি স্থাপন করতে পারি, ততক্ষণ আমাদের ভবিষ্যৎ কখনোই পিসফুল হতে পারবে না। লেখক বলেন, যারা গিল্ট, শেম বা রিগ্রেটে জীবনযাপন করে তাদের মন সবসময় দুই দিকে টানে, একদিকে প্রেজেন্ট, অন্যদিকে পাস্ট। এর ডিরেক্ট প্রভাব পড়ে সেলফ ওয়ার্থ, রিলেশনশিপস, ফোকাস এবং এনার্জির ওপর। আপনি কিছু ভালো করতে চান, কিন্তু আপনার মস্তিষ্ক বলে তুমি আগেও ফেল করেছ, তুমি সেই সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারোনি, তুমি অন্যদের আঘাত করেছ। আর তারপর আমরা আনকনশিয়াসলি নিজেদের শাস্তি দিতে শুরু করি, সেলফ স্যাবোটাজ, প্রোক্রাস্টিনেশন বা টক্সিক প্যাটার্নসে ভেসে গিয়ে। অঞ্জলি একটা স্মার্ট এবং ট্যালেন্টেড মেয়ে ছিল, কিন্তু সে এক সময় তার বেস্ট ফ্রেন্ডের বিশ্বাস ভেঙেছিল। এখন যখন সে কোনো নতুন রিলেশনশিপে যায়, তার মন বলে তুমি বিশ্বাসের যোগ্য নাও, তুমি আবার কাউকে আঘাত করবে। সে বারবার অতীতের ভুলগুলো মনে করে এবং নিজেকে সুযোগ দেওয়ার আগেই পিছিয়ে আসে। ধীরে ধীরে তার সেলফ ওয়ার্থ শেষ হয়ে যেতে লাগল, কারণ সে নিজেকে ক্ষমা করতে শেখেনি। সিডম্যান হর্নেট এই অধ্যায়ে বলেন যে তুমি তোমার অতীত বহন করো না, তুমি তার ব্যাখ্যাকে তোমার সাথে রাখো। মানে অতীত আপনাকে আজ পর্যন্ত আটকাতে পারে না, কিন্তু আপনার মনের সেটিকে দেখার পদ্ধতি অবশ্যই আটকাতে পারে। লেখক বলেন যে গিল্ট এবং রিগ্রেট সেই বিষ যা ধীরে ধীরে আপনার ভেতর থেকে কনফিডেন্স এবং হ্যাপিনেস মেরে ফেলে। আর যতক্ষণ না আপনি ইমোশনাল পয়জন রিলিজ করছেন, ততক্ষণ আপনি কখনোই ক্ল্যারিটি এবং পিস অনুভব করতে পারবেন না। কি করা উচিত এবং কি নয়? বই অনুযায়ী কি করা উচিত নয়, আপনার অতীতকে বারবার রিপ্লে করবেন না, মনকে রিওয়াইন্ড বাটন থেকে ব্রেক দিন, নিজেকে শাস্তি দেওয়া বন্ধ করুন, বারবার নেগেটিভ থটের মাধ্যমে নিজেকে আঘাত করা বন্ধ করুন। রিগ্রেটকে আপনার আইডেন্টিটি বানাবেন না, আমি সেই মানুষ যে এটা করেছিল এই লেভেল ছুঁয়ে ফেলুন। কি করা উচিত? ওয়ার্ক অ্যান্ড রিলিজ রিচুয়াল।
আপনার গিল্ট বা রিগ্রেট একটি কাগজে লিখুন, তারপর সেটি জ্বালিয়ে দিন বা ছিঁড়ে ফেলুন। এই সিম্বলিক অক্ট মনকে ক্লোজার দেয়। ইনার অ্যাপোলজি টেকনিক। আয়নায় দেখুন এবং নিজেকে বলুন যে হ্যাঁ, আমার ভুল হয়েছিল, কিন্তু আমি ক্ষমা পাওয়ার যোগ্য। আমি এখন আর সেই মানুষ নই যে সেই ভুল করত। ক্রিয়েট আ ফরগিভনেস জার্নাল। প্রতিদিন একটি লাইন লিখুন, আমি নিজেকে ক্ষমা করি, যাতে আমি নিজেকে আজ একটি নতুন শুরু দিতে পারি। মাইন্ডফুল অ্যাফার্মেশনস। যা আমার নিয়ন্ত্রণে নেই তা আমি ছেড়ে দিই এবং এখন আমি শান্তিকে বেছে নিই। ডিটক্স ইওর মাইন্ড এই অধ্যায়ের মাধ্যমে আমাদের একটি পাওয়ারফুল মেসেজ দেয়, যা চলে গেছে তা ফিরে আসবে না, কিন্তু আপনি আপনার অর্থ পরিবর্তন করতে পারেন। অতীত আপনার গল্পের একটি অংশ, আপনার সম্পূর্ণ পরিচয় নয়। যদি আপনি আজও গিল্টে জীবনযাপন করেন, তার মানে এটা নয় যে আপনি খারাপ মানুষ, বরং এর মানে হলো যে আপনি এখন বদলে গেছেন। আর যখন আপনি সেই গিল্ট ছেড়ে দেন, তখন আপনার মন একটি নতুন ক্ল্যারিটি এবং ফ্রিডমের দিকে এগোতে শুরু করে। অধ্যায় 4, স্কেয়ার্ড অফ হোয়াট পিপল থিঙ্ক, স্টপ নাও। এই অধ্যায়ে এমন একটি ভয়ের কথা বলা হয়েছে যা বেশিরভাগ মানুষ স্বীকারও করে না, যে লোকে আমার সম্পর্কে কি ভাববে। এই একটি প্রশ্ন প্রতিদিন আমাদের সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করে। আপনি কিছু আলাদা করতে চান, কিন্তু ভয় পান যে কেউ উপহাস করবে না। তো আপনি না বলতে চান, কিন্তু বলেন না কারণ অন্যজন হয়তো রাগ করবে। আপনি সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করতে চান, কিন্তু ভাবেন লোকে কি ভাববে। এই ভয় ধীরে ধীরে আপনার আসল আপনিকে কেড়ে নেয়। আপনি লোকেদের খুশি রাখতে এতটাই ব্যস্ত হয়ে যান যে নিজের কি দরকার সেটাই ভুলে যান। কেন এটি বোঝা জরুরি? কারণ যখনই আপনি প্রতিটি সিদ্ধান্ত অন্যের অ্যাপ্রুভাল নিয়ে নিতে শুরু করেন, তখন আপনি আপনার জীবনের রিমোট কন্ট্রোল অন্য কাউকে ধরিয়ে দেন। ফিয়ার অফ জাজমেন্ট এবং পিপল প্লিজিংয়ের কারণে আপনি বোল্ড অ্যাকশনস নিতে পারেন না, আপনি আপনার বাউন্ডারি সেট করতে পারেন না, এবং আপনি ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলেন। লেখক বলেন যে সবাইকে খুশি করা দয়ালতা নয়, এটি কেবল একটি লুকানো ভয়। মানে আপনি অন্যদের জন্য ভালো করছেন না, আপনি শুধু আপনার রিজেকশনের ভয় লুকানোর চেষ্টা করছেন। যদি আপনার বারবার মনে হয় যে আপনি সবাইকে খুশি করতে পারছেন না, তাহলে মনে রাখবেন এটা আপনার কাজই নয়। রিতেশ ইন্ট্রোভার্টেড ছিল, সে কখনোই কাউকে না বলতো না। ক্লাসে কোনো অ্যাসাইনমেন্ট করতে হলে লোকে তার কাছেই বলতো। ফ্রেন্ডস পার্টি করতে চাইলে সেও যেত, যদিও তার মন না চাইতো। পরিবারও তাকে পারফেক্ট ছেলে মনে করত, যে কখনোই কারোর সাথে জড়াতো না। ধীরে ধীরে সে নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। সে জানতো না যে সে কাকে পছন্দ করে, কি করতে চায়। তার আইডেন্টিটি মানুষের এক্সপেকটেশনসে মিশে গিয়েছিল। সিডমন হর্নেট এই অধ্যায়ে বলেন যে তুমি মানুষের চিন্তায় বাস করো না, তাই তাদের মতো অনুযায়ী বাঁচও না। মানে আপনি অন্যের মস্তিষ্কে থাকেন না, তাহলে কেন তাদের চিন্তা দিয়ে নিজের জীবন চালাচ্ছেন? লেখক বলেন যে ফিয়ার অফ জাজমেন্ট কেবল একটি ইলিউশন। লোকে আপনার সম্পর্কে ততটা ভাবে না যতটা আপনি ভাবেন। আর যদি ভাবেও, তাহলে কি আপনি তাদের আপনার ফ্রিডমের চেয়ে বড় করে তুলবেন? কি করা উচিত এবং কি নয়, বই অনুযায়ী কি করা উচিত নয়। প্রতিটি সিদ্ধান্ত অন্যের চোখ দিয়ে দেখবেন না। তারা কি আমাকে জাজ করবে? এই প্রশ্ন জিজ্ঞাসা করা বন্ধ করুন। সবাইকে হ্যাঁ বলবেন না। প্রতিটি হ্যাঁ যা আপনি বাধ্য হয়ে বলছেন, তা আসলে নিজের জন্য একটি না। আপনার বাউন্ডারি উপেক্ষা করবেন না। আমি ভালো মানুষ তাই সবার কথা মেনে চলব, এটা ভুল ধারণা। কি করা উচিত? স্টার্ট স্মল, নো প্র্যাকটিস। প্রতিদিন একটি ছোট না বলুন, কোনো গিল্ট ছাড়া। যেমন আজ আমি বিশ্রাম নিতে চাই তাই বাইরে যাব না। রাইট ইওর কোর ভ্যালুস। 3টি জিনিস লিখুন যা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন যে কোনো সিদ্ধান্ত নিন, দেখুন তা এদের সাথে মিলে যাচ্ছে কিনা। ইউজ দ্য 5-5-5 রুল। যে লোকেরা এখন আপনাকে জাজ করছে, তাদের 5 বছর পর কি মনে হবে সেটা চিন্তা করুন। অপিনিয়ন কি 5 দিন, 5 ঘন্টা, 5 মিনিটের জন্য, নাকি 5 মাস বা 5 বছর পর ম্যাটার করবে? ডু মিরর অ্যাফার্মেশনস। আমার অ্যাপ্রুভালের প্রয়োজন নেই, আমি নিজেকে আমার সত্যতার জন্য গ্রহণ করি। ডিটক্স ইওর মাইন্ড। এই অধ্যায়ে আমাদের একটি অস্বস্তিকর সত্য বলে, আমরা যে সিদ্ধান্তগুলো নিচ্ছি সেগুলো কি সত্যিই আমাদের, নাকি কেবল সোশ্যাল অ্যাপ্রুভালের জন্য? যখন আপনি বারবার নিজেকে অন্যের চোখে পারফেক্ট দেখানোর চেষ্টা করেন, তখন আপনি একটি ভুয়া জীবন যাপন করতে শুরু করেন। আর এটাই সবচেয়ে বড় মেন্টাল বার্ডেন হয়ে দাঁড়ায়। এই বইয়ের বার্তা স্পষ্ট, যদি আপনি আপনার জীবন থেকে ইমোশনাল ক্লান্তি দূর করতে চান, তাহলে অন্যের চোখ থেকে নিজেকে মুক্ত করুন। কারণ যারা আপনাকে জাজ করছে, তারা নিজেরাই নিজেদের জীবনে হারিয়ে আছে। আপনার কাজ হলো নিজেকে সত্যের সাথে গ্রহণ করা, সবাইকে খুশি করা নয়। অধ্যায় 5, ফিলিং বার্নড আউট, রিচার্জ ইওর মাইন্ড। এই অধ্যায়ে লেখক সেই অদৃশ্য ক্লান্তির কথা বলেন, যা আমাদের শরীর থেকে নয়, বরং আমাদের মস্তিষ্ক থেকে আসে। যখন আপনি সারাদিন কাজ করেন কিন্তু তবুও মনে হয় যে আপনি বিশেষ কিছু করেননি, যখন সকালে উঠেই ভারী লাগে এবং সব কিছু বোঝা মনে হয়, তখন এটি কেবল ফিজিক্যাল এক্সর্শন নয়, এটা মেন্টাল বার্নআউট। এই বার্নআউট আমাদের ধীরে ধীরে ভেতর থেকে ফাঁকা করে দেয়, যেখানে মোটিভেশন মরে যায় এবং মন সব কিছু থেকে পালাতে চায়। কেন এটি বোঝা জরুরি? কারণ মানসিক বার্নআউটকে লোকে গুরুত্ব সহকারে নেয় না। সবাই শুধু বলে একটু ঘুমিয়ে নাও, ঠিক হয়ে যাবে। কিন্তু সত্য হলো, ঘুমানো মানসিক পুনর্গঠন নয়। যখন মন সবসময় কাজ, স্ট্রেস, নোটিফিকেশনস, গোলস এবং কম্প্যারিজনে জড়িয়ে থাকে, তখন তার রিচার্জ হয় না, বরং আরও বেশি ড্রেন হয়।
লেখক বলেন আমাদের ব্রেন একটি ব্যাটারির মতো, যদি আমরা তাকে চার্জ হওয়ার সময় না দিই তাহলে সে শুধু রিয়্যাক্ট করবে, ক্রিয়েট করবে না। সিমরান ছিল 24 বছরের একটি মেয়ে, অ্যাম্বিশাস, হার্ডওয়ার্কিং, ডিসিপ্লিনড। প্রতিদিন চেকলিস্ট বানাতো, গোল সেট করত এবং প্রতিটি কাজ সময় মতো শেষ করার চেষ্টা করত। কিন্তু একদিন সে ভেঙে পড়ল। তার কোনো কিছুতে ইন্টারেস্ট ছিল না, কোনো অ্যাচিভমেন্ট তাকে খুশি করতে পারছিল না। তার মনে হলো সে হেরে গেছে। যখন সে প্রতিদিন জেতার চেষ্টা করছিল, আসলে সে বার্ন আউট হয়ে গিয়েছিল। বডি অ্যাক্টিভ ছিল কিন্তু মন ক্লান্ত হয়ে পড়েছিল। সিডম্যান হর্নেট বলেন, তোমাকে বেশি কিছু করার দরকার নেই, তোমাকে শুধু আরও ভালোভাবে থামতে শিখতে হবে। মানে সলিউশন প্রোডাক্টিভিটি নয়, ইন্টেনশনাল পজিং। লেখক বলেন যে আমাদের মনেরও ডিপ রেস্ট প্রয়োজন, এমন রেস্ট যেখানে কোনো স্ক্রিন থাকবে না, কোনো এক্সপেকটেশন থাকবে না, শুধু পিওর প্রেজেন্স থাকবে। মানসিক বার্নআউট তখন হয় যখন আপনি নিজেকে স্টপ করতে ভুলে যান, কি করা উচিত এবং কি করা নয়, বই অনুযায়ী কি করা উচিত নয়। বিজি থাকাকে অ্যাচিভমেন্ট মনে করবেন না, সবসময় কিছু করতে থাকাটাই প্রগ্রেস নয়। ব্রেক নেওয়াকে গিল্ট মনে করবেন না, রেস্ট মানে লেজিনেস নয়, এটি ব্রেনের ফুয়েল। সোশ্যাল মিডিয়াকে রিল্যাক্সেশন মনে করবেন না, স্ক্রোলিং আপনাকে রিল্যাক্স করে না, বরং আরও বেশি মেন্টাল নয়েজ দেয়। কি করা উচিত? ডেইলি ডিজিটাল ফ্রি পজ রাখুন, প্রতিদিন অন্তত 30 মিনিটের সময় শুধু নিজের সাথে কাটান, ফোন ছাড়া, মিউজিক ছাড়া, কোনো স্টিমুলেশন ছাড়া। শুধু শ্বাস নিন এবং থাকার অনুভূতি অনুভব করুন। ক্রিয়েট এ নাথিং আওয়ার, দিনের একটি নির্দিষ্ট সময় এমন রাখুন যেখানে আপনাকে কিছুই অর্জন করতে হবে না। শুধু স্বাধীনভাবে ভাবুন, হাঁটুন বা নেচার দেখুন, মন নিজেই রিফ্রেশ হবে। অ্যাডপ্ট মাইন্ডফুল ট্রানজিশনস, একটি কাজ থেকে অন্য কাজে ঝাঁপিয়ে পড়বেন না। 2 মিনিটের পজ নিন, ডিপ ব্রিথ নিন এবং তারপর পরবর্তী টাস্কে যান। বার্নআউট জার্নাল শুরু করুন। রাতে 3টি প্রশ্ন লিখুন। আজ আমার সবচেয়ে বেশি এনার্জি কোথায় ড্রেন হয়েছে? আমি কি আজ নিজেকে পজ করার সময় দিয়েছি? আমি কি আজ নিজের সাথে জেন্টল ছিলাম? ডিটক্স ইয়োর মাইন্ড এই অধ্যায়ের মাধ্যমে একটি জরুরি রিমাইন্ডার দেয়, কাজ করার ক্ষুধা ঠিক আছে, কিন্তু নিজের সাথে যুক্ত হওয়ার ক্ষুধা তার চেয়েও বেশি জরুরি। বার্নআউট তখন আসে যখন আপনি শুধু রেজাল্ট চেজ করেন, এটা না বুঝে যে আপনার মেন্টাল হেলথই আপনার আসল অ্যাসেট। লেখক আমাদের শেখান যে রিচার্জ করার মানে শুধু বিশ্রাম নেওয়া নয়, বরং এমন একটি পজ নেওয়া যেখানে মন আবার ক্ল্যারিটি, ক্রিয়েটিভিটি এবং কানেকশন অনুভব করতে পারে। যদি আপনি প্রতিদিন বার্নআউট অনুভব করেন, তাহলে হয়তো আপনার আরও কিছু করার দরকার নেই, বরং একটু থেমে নিজের সাথে দেখা করার প্রয়োজন। অধ্যায় 6, অ্যাঙ্গার টেকস ওভার ফাস্ট, কন্ট্রোল ইট। এই অধ্যায়ে লেখক সেই ক্রোধের আগুনের কথা বলেন যা কোনো সতর্কতা ছাড়াই জ্বলে ওঠে এবং পরে কেবল গিল্ট রেখে যায়। কখনো কখনো ছোট্ট একটি বিষয় আমাদের এতটাই ট্রিগার করে যে আমরা নিজেকে চিনতে পারি না। কণ্ঠস্বর উঁচু হয়ে যায়, মুখ লাল হয়ে যায় এবং হৃদয়ে দ্রুত স্পন্দিত হয়। কিন্তু সত্য হলো, সেই রাগ কেবল সেই মুহূর্তের ব্যাপার নয়, বরং বছরের পর বছর আনওয়ান্টেড ইমোশনস এবং মস্তিষ্কের ভেতরে জমে থাকা রিঅ্যাক্টিভ এনার্জি। লেখক বলেন, আনকন্ট্রোলড অ্যাঙ্গার একটি মেন্টাল টক্সিন যা আমাদের কেবল অন্যদের থেকে দূরেই রাখে না, বরং নিজেদের থেকেও ডিসকানেক্ট করে। হর্ষিত ছিল 27 বছরের একটি ছেলে যে নিজেকে শর্ট টেম্পার্ড বলে জাস্টিফাই করত। ছোট্ট একটি ট্রাফিক, কারো টোন বা কোনো ডিসএগ্রিমেন্ট আর সে এক্সপ্লোড করে যেত। তার মনে হতো সে স্ট্রং, ডিরেক্ট, আউটস্পোকেন, কিন্তু ধীরে ধীরে তার বন্ধু, আত্মীয় এবং এমনকি তার জঙ্গ তার থেকে দূরে সরে যেতে লাগল। আসলে সে স্ট্রং ছিল না, সে সেন্সিটিভ এবং রিঅ্যাক্টিভ ছিল। তার রাগ তার কন্ট্রোলে ছিল না, ছিল ইমোশনালি আনকন্ট্রোলড। যখন সে থেরাপিতে গেল, তখন প্রথমবার সে জানতে পারল যে তার রাগ, তার পেইন, পাস্ট রিজেকশন এবং ল্যাক অফ ইমোশনাল ক্ল্যারিটি থেকে আসে। সিডম্যান হর্নেট বলেন, রাগ শক্তি নয়, এটি একটি সংকেত। এটিকে মনোযোগ দিয়ে শুনুন। রাগ ভুল নয়, কিন্তু তাকে না শোনা এবং তাকে রিয়্যাক্ট করতে দেওয়া, এটাই আপনাকে দুর্বল করে তোলে। লেখক বলেন যে অঙ্গার ম্যানেজ করার জন্য জরুরি হল রিঅ্যাকশনের আগে অ্যাওয়ারনেস আনা। যখন আপনি ট্রিগার্স চিনতে শুরু করেন, তখন আপনি সেগুলোকে ড্যামেজ না করে কন্ট্রোল করতে পারেন। কি করা উচিত এবং কি নয়? বই অনুযায়ী কি করা উচিত নয়। রাগকে দমন করাকে স্ট্রেংথ মনে করবেন না। চাপা পড়া রাগ পরে আরও বিষাক্ত হয়ে অন্য কোথাও বেরিয়ে আসে। জাস্টিফাই করবেন না, আমি এমনি। এই অ্যাটিটিউড আপনাকে কখনো গ্রো করতে দেবে না। রাগকে অ্যাকশনের অজুহাত বানাবেন না। আঘাত করে পাওয়ার ফিল করা একটা ইলিউশন। কি করা উচিত? ক্রিয়েট আ পজ রিচুয়াল। যখনই রাগ আসে, সাথে সাথে ট্রিগার হওয়ার পর 5 সেকেন্ড থামুন। একটা গভীর শ্বাস নিন এবং নিজেকে জিজ্ঞেস করুন, আমি কেন এমন অনুভব করছি?
ট্রিগার ট্র্যাকিং জার্নাল শুরু করুন। প্রতিবার যখন রাগ আসে, পরে লিখুন কি হয়েছিল, কেমন লেগেছিল এবং তার আগে কি হয়েছিল। এতে প্যাটার্ন বুঝতে পারবেন। ইউজ মুভমেন্ট টু রিলিজ ইমোশন। রাগকে দমন করবেন না, তাকে সুস্থ উপায় বের করুন। হাঁটুন, পুশ-আপস করুন বা জোরে শ্বাস ছাড়ুন। এনার্জি বেরিয়ে আসবে। এমপ্যাথি প্র্যাকটিস করুন। নিজেকে সেই মানুষটির জায়গায় রাখুন যার উপর আপনি রেগেছেন। এতে আপনার মন রিয়্যাক্ট করার বদলে বোঝার চেষ্টা করবে। এই অধ্যায়ে ডিটক্স ইওর মাইন্ড আমাদের শেখায় যে রাগ একটি অসতর্কতা, কোনো অস্ত্র নয়। এই বই আমাদের বলে যে রাগ দমন করার সমাধান নয়, তাকে বোঝা, গ্রহণ করা এবং চ্যানেলাইজ করাই আসল স্ট্রেংথ। যখন আপনি আপনার ইমোশনাল রিয়াকশনস কন্ট্রোল করতে পারেন, তখন আপনি কেবল বাইরের দুনিয়াতেই নয়, আপনার ইনার ওয়ার্ল্ডের উপরও রাজত্ব করতে শুরু করেন। আর যখন মন ডিটক্স হয়, তখন কোনো ইমোশন তার উপর প্রভাব বিস্তার করতে পারে না। অধ্যায় 7, অলওয়েজ কম্পেয়ারিং ইয়োরসেলফ, ব্রেক ফ্রি। এই অধ্যায়ে লেখক এমন এক ইনভিজিবল রোগের কথা বলেন যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে আমাদের ফাঁকা করে দেয়। সেলফ কম্প্যারিজন। প্রতিবার যখন আপনি ইনস্টাগ্রাম খোলেন এবং কাউকে লাক্সারিতে দেখে দীর্ঘশ্বাস ফেলেন, অথবা যখন কোনো বন্ধু আপনার চেয়ে বেশি অ্যাচিভ করে এবং আপনার মনে হালকা জ্বালান হয়, তখন এটা কেবল জেলেসিই নয়, এটা লো সেলফ ওয়ার্থের সিগন্যাল। লেখক বোঝান যে কম্প্যারিজনের মস্তিষ্কের উপর সেই প্রভাবই পড়ে যেমন ক্রমাগত কোনো বিষের হালকা ডোজ দেওয়া। ধীরে ধীরে কনফিডেন্স এবং ইনার পিস দুটোই শেষ হয়ে যায়। কেন এটি বোঝা জরুরি? কারণ যখন আপনি অন্যের জীবনের সাথে নিজের জীবনকে কম্পেয়ার করেন, তখন আপনি আপনার জার্নির প্রতি সম্মান হারিয়ে ফেলেন। আপনি অন্যের হাইলাইট রিলকে আপনার রিয়ালিটির সাথে কম্পেয়ার করছেন এবং তারপর নিজেকে ছোট ভাবতে শুরু করেন। এই মাইন্ডসেট আপনাকে কখনো সন্তুষ্ট হতে দেবে না, আপনি যতই অ্যাচিভ করেন না কেন। অঙ্কিতা 25 বছরের একটা মেয়ে ছিল। তার একটা ভালো জব, লাভিং ফ্যামিলি এবং ডিসেন্ট লাইফস্টাইল ছিল। কিন্তু সে দিনে কয়েকবার সোশ্যাল মিডিয়া চেক করত এবং প্রতিবার কারো ইউরোপিয়ান ট্রিপ, কারো এনগেজমেন্ট, কারো প্রমোশন দেখে সে নিজের উপর ঘৃণা অনুভব করত। সে ভাবত, আমিও কেন ততটা স্মার্ট নই, আমার কাছে কেন এমন নেই। ধীরে ধীরে সে অংশিস থাকতে শুরু করল, ডিপ্রেসড অনুভব করত। যদিও তার জীবনে কিছু ভুল ছিল না, ভুল ছিল তার পারসেপশন। সিডম্যান হর্নেট এই হ্যাবিটকে বলেন থিফ অফ জয়। তিনি লেখেন যে তুলনা তোমাকে এটা দেখায় না যে তোমার জীবনে কিসের অভাব আছে, বরং এটা তোমাকে সেই সব কিছু থেকে অন্ধ করে দেয় যা তোমার কাছে ইতিমধ্যেই আছে। লেখক বলেন যে যখন আপনি বারবার নিজেকে অন্যদের থেকে কম ভাবতে শুরু করেন, তখন আপনি আপনার আইডেন্টিটি হারিয়ে ফেলেন এবং অন্যের অ্যাপ্রুভালে বাঁচতে শুরু করেন। এই মাইন্ডসেট আপনাকে কখনো সন্তুষ্ট হতে দেবে না, আপনি যতই অ্যাচিভ করেন না কেন। কি করা উচিত এবং কি নয়? বই অনুযায়ী কি করা উচিত নয়। সোশ্যাল মিডিয়াকে অ্যাবসলিউট ট্রুথ মনে করবেন না। লোকেরা সেখানে শুধু তাদের বেস্ট মোমেন্টস দেখায়, রিয়ালিটি নয়। নিজের প্রয়োজন না বুঝে অ্যাচিভমেন্টের রেসে নিজেকে ঠেলে দেওয়া। প্রতিটি মানুষের জার্নি, টাইমলাইন এবং মিনিং অফ সাকসেস আলাদা। সে আমার থেকে এগিয়ে আছে, এমন টক্সিক থটসে নিজেকে জ্বালানো। এই কম্প্যারিজন আপনাকে জেলাস করে তুলবে, ইন্সপায়ার্ড নয়। কি করা উচিত? গ্র্যাটিটিউড প্র্যাকটিস প্রতিদিন করুন। প্রতিদিন 3টি জিনিস লিখুন যার জন্য আপনি থ্যাঙ্কফুল। এতে মন ন্যাচারালি অ্যাবান্ডেন্সের উপর ফোকাস করবে, অভাবের উপর নয়। ডিজিটাল বাউন্ডারি সেট করুন। সোশ্যাল মিডিয়ার জন্য একটি নির্দিষ্ট সময় রাখুন এবং স্ক্রোলিং লিমিটও ঠিক করুন। সেলফ ডেফিনিশন ক্রিয়েট করুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কে এবং আমার কি দরকার। যখন ক্ল্যারিটি আসবে, তখন কম্প্যারিজন নিজে থেকেই ফেড হয়ে যাবে। ডিটক্স ইওর মাইন্ড এই অধ্যায়ের মাধ্যমে একটা ক্লিয়ার মেসেজ দেয়, তুমি যেমন আছো তেমনই যথেষ্ট। এই বই বলে যে নিজেকে অন্যদের থেকে ছোট মনে করা একটা ইলিউশন, একটা ট্র্যাপ, যা কখনো স্যাটিসফ্যাকশন দেবে না। সত্য তো এটা যে যখন আপনি কম্প্যারিজন থেকে উপরে উঠে যান, তখন আপনি আপনার জীবনের ক্ল্যারিটি, পিস এবং রিয়েল কনফিডেন্স অনুভব করতে পারেন। আর এটাই হলো সেই মেন্টাল ফ্রিডম যা এই বইয়ের সবথেকে গভীর লক্ষ্য। অধ্যায় 8, নেগেটিভ থটস ওয়ন্ট স্টপ, ডিটম। এই অধ্যায়ে লেখক একটা খুব গভীর মানসিক লুপের কথা বলেন, যেখানে ফেসে গিয়ে আমরা নিজের চিন্তাকে ভয় পেতে শুরু করি। নেগেটিভ থট স্পাইরাল। এটি এমন একটি মেন্টাল ট্র্যাপ যেখানে একটি ছোট চিন্তা ধীরে ধীরে একটি পুরো গল্পে পরিণত হয়, যা কখনোই শেষ হয় না। কি হবে যদি থেকে শুরু করে আমার সাথে খারাপ কিছুই ঘটবে পর্যন্ত পৌঁছে যায়।
লেখক বলেন যে বেশিরভাগ মানুষ এই প্যাটার্নকে চিনতে পারে না। তারা ভাবে যে তাদের থটসই তাদের আইডেন্টিটি, কিন্তু আসলে এই থটস কেবল মেন্টাল নয়েজ যা ক্রমাগত মস্তিষ্কে চলতে থাকে, ক্ল্যারিটি এবং পিস মুছে ফেলে। এটি বোঝা কেন জরুরি? কারণ যখন আমরা নিজের থটসকে অ্যাবসোলিউট ট্রুথ ভাবতে শুরু করি, তখন আমরা আমাদের জীবনকে ফিয়ার এবং কনফিউশন দিয়ে চালাতে শুরু করি। নেগেটিভ থটস ধীরে ধীরে অ্যাংজাইটি বাড়ায়, সেলফ ডাউটকে স্বাভাবিক করে তোলে এবং ডিসিশন মেকিংকে প্যারালাইজ করে দেয়। এই অধ্যায় শেখায় যে চিন্তাকে ধরা এবং তাকে অবজার্ভ করা সবচেয়ে বড় মেন্টাল স্ট্রেংথ। আরব 32 বছরের একজন স্টুডেন্ট ছিল। প্রতিবার যখন সে কোনো নতুন কাজ শুরু করত, তখন তার মনে একটাই থট আসত, আমি ফেল করব। সে প্রতিটি ছোট জিনিসের নেগেটিভিটি খুঁজে পেত। রেজাল্ট ভালো এলো, হয়তো লাগছিল। ফ্রেন্ড প্রশংসা করল, সে মজা করছিল। ধীরে ধীরে সে নিজের থেকে দূরে সরে গেল। জীবন চলছিল, কিন্তু মন ক্রমাগত তার কনফিডেন্স ভেঙে দিচ্ছিল। সিডম্যান হর্নেট বলেন, চিন্তা কেবল চিন্তাই হয়, এটি রিয়ালিটি নয়। কিন্তু যত বেশি তুমি সেগুলোতে বিশ্বাস করো, তত বেশি সেগুলো তোমার রিয়ালিটি হয়ে ওঠে। তিনি বোঝান যে প্রতিটি মানুষের মস্তিষ্কে প্রতিদিন হাজার হাজার থটস আসে, কিন্তু পার্থক্য তখন তৈরি হয় যখন আমরা সেগুলোকে সত্য ভাবতে শুরু করি এবং সেগুলোর সাথে রিয়্যাক্ট করতে শুরু করি। কি করা উচিত এবং কি করা উচিত নয় বই অনুযায়ী। কি করা উচিত নয়? প্রতিটি থটকে সত্য মনে করা, প্রতিটি হোয়াট ইফকে রিয়ালিটি মনে করাই অ্যাংজাইটির মূল কারণ। নেগেটিভ সেলফ টককে উপেক্ষা করা, আমি অকেজ, আমার দ্বারা হবে না, এই ফ্রেজ ধীরে ধীরে সেলফ ইমেজ ধ্বংস করে। ওভার থিঙ্কিংকে থিঙ্কিং মনে করা, ভাবতে থাকা কোনো সলিউশন দেয় না, ক্ল্যারিটি অ্যাকশন থেকে আসে, কনফিউশন রিপিটেশন থেকে। কি করা উচিত? মাইন্ডফুলনেস প্র্যাকটিস শুরু করুন। প্রতিবার যখন কোনো নেগেটিভ থট আসে, পজ করুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, এই থট কি সত্যি ইউজফুল? এমনটা করলে আপনি আপনার থটকে অবজার্ভ করতে শিখবেন। থট ডাম্পিং, প্রতিদিন সকালে বা রাতে 10 মিনিট লিখুন যা আপনার মনে চলছে। এতে মন হালকা হবে এবং প্যাটার্নস ক্লিয়ার হবে। পজিটিভ রিফ্রেমস, নেগেটিভ থটসকে রিফ্রেম করুন। আমার দ্বারা হবে নাকে পরিবর্তন করে বলুন, আমি ধীরে ধীরে শিখছি এবং করতে পারি। লিমিট ইনপুট, যে কন্টেন্ট আপনি কনজিউম করেন তাও আপনার চিন্তাকে প্রভাবিত করে। নেগেটিভ নিউজ, টক্সিক রিলস, ওভার স্টিমুলেটিং ভিডিওস, এগুলো থেকে দূরে থাকুন। ডিটক্স ইয়োর মাইন্ড, এই অধ্যায়ে আপনাকে একটা জিনিস শেখায়, আপনার থটসকে জজ করা বন্ধ করুন এবং অবজার্ভ করতে শুরু করুন। এই বই বলে যে মাইন্ডকে ডিটক্স করা মেন্টাল সাইলেন্স বা পারফেক্ট পজিটিভিটি দিয়ে হয় না, বরং অ্যাওয়ারনেস দিয়ে হয়। আপনি আপনার থটস নন, আপনি সেই অ্যাওয়ারনেস যা তাদের দেখতে পারে এবং বেছে নিতে পারে কাকে বিশ্বাস করতে হবে আর কাকে নয়। আর এটাই হলো আসল মানসিক স্বাধীনতা। উপসংহার, প্রতিটি অধ্যায় আমাদের একে একে শিখিয়েছে যে আসল যুদ্ধ বাইরে নয়, আমাদের মস্তিষ্কের ভেতরে চলছে। কখনো ওভারথিংকিং, কখনো সেলফ ডাউট, কখনো মানুষের ভয়ে দবে যাওয়া বা বারবার নিজের তুলনা করা। কিন্তু প্রতিবার সমাধানও আমাদের ভেতরেই ছিল, অ্যাওয়ারনেস, সেলফ অবজারভেশন আর একটু ডিসিপ্লিনের সাথে। এই বইটি আমাদের শেখায় যে যখন আমরা আমাদের থটস চিনতে শুরু করি, যখন আমরা মনের পরিষ্করণ শুরু করি, তখনই আমরা ক্ল্যারিটি, পিস এবং আসল কনফিডেন্স অনুভব করতে পারি। জীবনের সবচেয়ে বড় ডিটক্স কোনো ডায়েট নয়, বরং মাইন্ড ডিটক্স। আর এটাই হলো এই পুরো যাত্রার সবচেয়ে গভীর বার্তা। যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তাহলে মিস্টিক টেলসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।